আচ্ছা, তো এখানে একটা একটা করে এলিমেন্ট সাম করতেছি, একটা করে এলিমেন্ট রিড করতেছি, রিড করে অ্যাড করতেছি। তো এইখানে এইখানে কি আমি একটা কোর ইউজ করতেছি না মাল্টিপল কোর ইউজ করতেছি? আহমেদ মুস্তাইন আছো? আহমেদ মুস্তাইন? ইয়েস স্যার। স্যার আমার মাইকে শোনা যাচ্ছে না, সরি স্যার, রেসপন্ড করতে দিন। আচ্ছা, এই প্রোগ্রামটা যখন চালাইতেছি, হ্যাঁ, এই একটা এরে, জি স্যার। এই এরেকে সাম করতেছি, তো এইখানে কি আমার একটা কোর ইউজ হইতেছে না একটার বেশি কোর ইউজ হইতেছে? একটা ইউজ হচ্ছে স্যার। হ্যাঁ, তো একটা প্রসেস আমরা যখন চালাই, একটা প্রসেস কিন্তু এট এ টাইম একটা কোরই চলতে পারে, মাল্টিপল কোরে চলতে পারে না। তো এই যে আমরা এই প্রোগ্রামটা চালাইতেছি, সাম করতেছি, এটা চলতেছে, পুরো জিনিসটা চলতেছে শুধু একটা কোরের মাঝে। হ্যাঁ, তো এইটা আসলে অপটিমাল না, কারণ আমার কাছে কোর আছে 16টা, আমি একটা কোর ইউজ করতেছি, মানে বাকি কোর গুলা আমি ইউজ করতেছি না। তো এটা একটা মিসড অপরচুনিটি। তো এখন যদি আমি এইরকম সিস্টেম করি যে এখানে 1 মিলিয়ন এলিমেন্ট আছে, হ্যাঁ, তো এটার 0 থেকে 500,000 ইন কোর ওয়ান, 0 থেকে এই 500,000 ওয়ান থেকে 1 মিলিয়ন ইন কোর টু। তাইলে এখন যেটা করতেছি যে এই যে 1 মিলিয়ন এলিমেন্টের এরে আছে, এর অর্ধেকটা সাম করতেছি কোর ওয়ানে, বাকি অর্ধেকের সাম করতেছি কোর টু তে। তাহলে কোর ওয়ান থেকে আমি পাইবো সাম ওয়ান, কোর টু থেকে পাইবো সাম টু। তাহলে সাম ইকুয়াল টু হবে সাম ওয়ান প্লাস সাম টু। তাইলে এই এটাকে দুই ভাগ করলাম, এক ভাগের সাম করতে দিলাম একটা করে, বাকি অর্ধেকের সাম করতে দিলাম আরেকটা করে। তো এটা কিছুটা এরকম হবে, এই সাম ওয়ান ইকুয়াল টু নর্মাল সাম ই 0, 500,000, সাম টু ইকুয়াল টু, ওকে, হ্যাঁ, তাহলে দুইটা সাম করলাম, এরপরে দুইটা সামকে অ্যাড করে দিলাম, তাইলে পুরা এর সাম করা হয়ে যাইতেছে না? প্রথম অর্ধেক সাম করছি একবার, পরের অর্ধেক সাম করছি আরেকবার। আচ্ছা, তাহলে এখানে যদি এটা না করে, এরকম করি,
আচ্ছা, তো দুইবার এখন করতেছি। একবার করতেছি, প্রথমে করতেছি এটাকে দুই ভাগ করে, আর এরপরে করতেছি পুরাটা একসাথে, আগে যেরকম করছিলাম। হ্যাঁ, তো এটা যদি এখন রান দেই, কি যন্ত্রণা! হ্যাঁ, হ্যাঁ। তাহলে লজিক অনুযায়ী এবার এইটা করতে যত টাইম লাগতেছে, এইটা করতে তার ডাবল টাইম লাগবার কথা। এইটায় পুরাটা একসাথে সাম করতেছি, আর এইটায় এটাকে দুই ভাগ করে সাম করতেছি। তো যদি রান দেই, অর্ধেক কি হইলো? টাইম কি অর্ধেক হইলো? অলমোস্ট সেমই থাকলো না? তাহলে আমি চাইছিলাম যে এটাকে দুই ভাগ করব। প্রথম হাফ একবার সাম হবে, সেকেন্ড হাফ আলাদাভাবে সাম হবে, এরপরে দুইটা সামকে এড করে দিব। তো আমরা আশা করছিলাম যে এইরকম হইলে আমরা দুইটা কোর ইউটিলাইজ করতে পারবো, কিন্তু এভিডেন্টলি সেটা হয় না। অলমোস্ট সমান টাইমই লাগছে। তো এটার কারণ কি? আমরা কি তাইলে দুইটা কোর ইউটিলাইজ করতে পারছি? কারণ জানেন তসনিম আছো? জানেন তসনিম? আহ, জাহিন রাইসা আছো? জাহিন রাইসা? জি স্যার। হ্যাঁ, তো এখানে দুই 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 ভাবে এটাকে সাম করছি। প্রথমবারে এটাকে দুই টুকরা করছি, দুইটা টুকরাকে আলাদা আলাদা ভাবে সাম করছি, আর দ্বিতীয়বারে পুরা এটা একসাথে সাম করছি। তো দুই ক্ষেত্রেই সমান টাইম লাগছে, অলমোস্ট সমান টাইম লাগছে। তো এটা থেকে কি বোঝা যায়? যে আমাদের উদ্দেশ্য ছিল এটাকে যদি দুই ভাগ করি, তাইলে দুই ভাগ হয়তো দুইটা আলাদা করে যাবে, তাইলে সময়টা অর্ধেক হয়ে যেত, কিন্তু সময়টা অর্ধেক হয় নাই। তাইলে কি দুইটা আলাদা কোর ইউজ হয়েছে? হ্যালো? না স্যার। মানে হ্যাঁ, দুইটা আলাদা কোর ইউজ হয় নাই। তো ধরো এই 100 এলিমেন্ট সাম করতে লাগে 1 সেকেন্ড, তাহলে 50টা এলিমেন্ট সাম করতে লাগে 0.5 সেকেন্ড। এখন আমরা যদি দুইটা কোরকেই 50টা করে এলিমেন্ট দিই, তাহলে দুইটা কোরেরই লাগবে
0.5 সেকেন্ড করে। দুইটা কোরেরই লাগবে 0.5 সেকেন্ড করে। এখন দুইটা কোরে যেহেতু একসাথে চলতে পারে, এই কারণে টোটালটা হয়ে যাবে টোটাল টাইম 0.5 সেকেন্ড। তো আমরা আশা করতে পারি যে যত বেশি কোর ইউজ করব তত বেশি টাইমটা কমবে। কিন্তু এখানে মাল্টিপল কোর আমরা ইউজ করতে পারতেছি না, একটা প্রোগ্রাম একটা কোরেই চলতেছে। এখন যদি আমরা একটা প্রোগ্রাম মাল্টিপল কোরে চালাইতে চাই, তাইলে যেই জিনিসটা ইউজ করা লাগে সেটা হইলো একটা থ্রেড। তো এটা কেটে দিই। আচ্ছা, তো এখানে সিনট্যাক্স বোঝার দরকার নাই। এখানে বেসিক্যালি যা করতেছি তা হইলো এর ফার্স্ট হাফটা এই 0 থেকে 500,000 একটা থ্রেডে দিতেছি, থ্রেড 1। এর বাকি অর্ধেক এই অংশটা দিতেছি আর একটা থ্রেডকে, থ্রেড 2। দুইটা থ্রেড থেকেই সাম বাইর করতেছি, এরপরে সাম দুইটাকে এড করে দিতেছি। মানে বেসিক্যালি এইখানে যেটা করতেছি সেইটাই, জাস্ট দুইটা আলাদা থ্রেড ক্রিয়েট করতেছি। তো এখন যদি রান দিই, তাইলে নর্মাল সাম করতে লাগছে 1523 মাইক্রোসেকেন্ড, আর থ্রেডে সাম করতে লাগছে 1034 মাইক্রোসেকেন্ড। তার মানে আমরা মাল্টিপল কোর ইউজ করতে পারছি। যদিও টাইমটা অর্ধেক হয় নাই, টাইম অর্ধেক না হওয়ার কারণ আছে, এটা এটা পরে পরে এক্সপ্লেন করব। কিন্তু আমরা মাল্টিপল কোর ইউজ করতে পারছি, এই জন্য সিগনিফিক্যান্টলি কম টাইম লাগছে। আগে লাগছিল 1523 মাইক্রোসেকেন্ড, এখন লাগছে 1034 মাইক্রোসেকেন্ড। তো আমরা থ্রেডিং ইউজ করে আমরা মাল্টিপল কোর ইউটিলাইজ করতে পারছি। টু সামারাইজ, থ্রেডিং হইলো একটা মেকানিজম যেটাতে একটা প্রোগ্রামের একটা পার্ট দুইটা ডিফারেন্ট করে চালানো যায়। এখন যদি আমি 4টা থ্রেড ক্রিয়েট করতাম, তাহলে 4টা ডিফারেন্ট করে আমি এই প্রোগ্রামটা চালাইতে পারতাম। তো এটা হইলো থ্রেডের অ্যাপ্লিকেবিলিটি। তো এই থ্রেড সাম আর নর্মাল সাম অলমোস্ট সেম। এখানেও স্টার্ট আছে, এন্ড আছে, লুপ চালাইতেছি। ডিফারেন্সটা হইল এই ফাংশনটা আলাদা একটা কোডে গিয়ে উঠতেছে। হ্যাঁ, তো বেসিক্যালি তো আমরা ফর্ক করতে সময় কি করছিলাম? একটা প্রোগ্রাম থেকে যখন ফর্ক করি তখন তার একটা
তার একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হয়। এখন চাইল্ড প্রসেসটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। চাইল্ড প্রসেসটা প্যারেন্ট প্রসেসের একটা কপি, একটা এক্সাক্ট কপি, কিন্তু চাইল্ড প্রসেসের সাথে প্যারেন্ট প্রসেসের কোনো ডাটা শেয়ার করার কোনো উপায় নাই। প্যারেন্ট সে তার মতো চলে, চাইল্ড তার মতো চলে। তো এইখানে সমস্যা হইল যে ধরো প্যারেন্টের কাছে একটা ভেরিয়েবল ছিল এ, আমি যখন চাইল্ড ক্রিয়েট করলাম সেই ভেরিয়েবলের একটা কপি চাইল্ডের কাছেও ক্রিয়েট হবে। তো এখন ধরো প্যারেন্ট এই এ এর ভ্যালুটা চেঞ্জ করে দিল, চাইল্ডের কাছে সেই চেঞ্জটা পৌঁছাইবে না, চাইল্ডের কাছে সেই চেঞ্জটা পৌঁছাইবে না। চাইল্ডের কাছে আগে যেই ভ্যালু ছিল, ফর্ক করার সময় যেই ভ্যালু কপি করে নিছিলাম সেইটাই থাকবে, কারণ দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস। তো আমরা যদি চাই যে প্যারেন্ট যদি এই ভেরিয়েবলটা চেঞ্জ করে, তাইলে চাইল্ডও সেই চেঞ্জটা দেখতে পারবে। এইরকম মেকানিজম যদি আনতে চাই, তাইলে যেটা করা লাগবে সেটা হলো একটা থ্রেড ক্রিয়েট করতে হবে। তো থ্রেড হইল এমন একটা চাইল্ড প্রসেস a child process that shares some memory with its parent। তো আমরা যখন একটা থ্রেড ক্রিয়েট করব, আগের মতোই একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে, কিন্তু চাইল্ড প্রসেসটা নট কপি। চাইল্ড প্রসেসটা প্যারেন্ট প্রসেসের কপি তখন হবে না। চাইল্ড আর প্যারেন্ট একই মেমোরি শেয়ার করবে। তো আমরা যখন আমাদের একটা প্রসেসের মেমোরিতে থাকতো কোড, ডাটা, হিপ আর স্ট্যাক। তো প্রত্যেকটা প্রসেসের জন্য মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করা হয়। সেখানে কোড থাকে, ডাটায় থাকে গ্লোবাল ভেরিয়েবল, হিপে থাকে সব ডাইনামিক্যালি অ্যালোকেটেড মেমোরি, আর স্ট্যাকে থাকে সব ফাংশন আর লোকাল ভেরিয়েবল। তো যখন ফর্ক করা হয় P1 থেকে, ফর্ক করে যখন নতুন একটা প্রোগ্রাম ক্রিয়েট করা হয়, তখন সবকিছু কপি হয়ে যায়। P2 একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, P2 একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। তো এই কোড প্যারেন্টের কোডটা যায় কপি হয় চাইল্ডের কোডে, প্যারেন্টের ডাটাটা কপি হয়ে যায় চাইল্ডের ডাটা সেকশনে।
হিপটাও কপি হয়ে যায়, হিপটাও কপি হয়ে যায়, স্ট্যাকটাও কপি হয়ে যায়। তো এইখানে প্রত্যেকটা জিনিসেরই একটা করে কপি ক্রিয়েট হইতেছে, তারা কোনো মেমোরি শেয়ার করতেছে না। তো ধরো এইখানে এই স্ট্যাকের মাঝে, স্ট্যাক না, ধরো এই ডাটা সেগমেন্টে P1 এর ডাটা সেগমেন্টে আছে a ইকুয়াল টু 10, কপি হয় P2 এর ডাটা সেগমেন্টেও থাকবে a ইকুয়াল টু 10। এখন P1 যখন চেঞ্জ করে অন্য কিছু বসাবে, P2 সেই চেঞ্জটা দেখবে না, কারণ তার মেমোরি কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা হইলো ফর্কের মাধ্যমে চাইল্ড প্রসেস ক্রিয়েট করা। একটা এক্সাক্ট কপি ক্রিয়েট হয় কিন্তু কোনো মেমোরি শেয়ারিং হয় না। তো তোমরা ইয়েতে দেখছিলা, আগের স্লাইডে দেখছিলা যে এই ইন্টার প্রসেস কমিউনিকেশনে একটা মেকানিজম ছিল, যে শেয়ার্ড মেমোরি সিস্টেম। দুইটা প্রসেস একটা মেমোরি শেয়ার করতেছে, একটা মেমোরিকে দুইটা প্রসেস একসাথে অ্যাক্সেস করতে পারতেছে। তো এইখানে কি সেই জিনিসটা হইতেছে? P1 আর P2 কি কোনোখানে একই মেমোরি শেয়ার করতেছে না করতেছে না? না স্যার। হ্যাঁ, একই মেমোরি শেয়ার করতেছে না, দুইজনেরই নিজের নিজের মেমোরি আছে, জাস্ট মেমোরিতে যা যা ছিল সবকিছু কপি হয়েছে। তো এর কাউন্টার পার্ট হইলো থ্রেড। একটা থ্রেড যখন ক্রিয়েট করব P1 থেকে, ক্রিয়েট থ্রেড, তো P1 থেকে যখন একটা থ্রেড ক্রিয়েট করব, তখন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে আগের মতো P2। কিন্তু P2 এর জন্য কোনো আলাদা মেমোরি দেওয়া হবে না। P2 এর কোড হবে P1 এর কোড ডাইরেক্টলি। P2 এর ডাটা হবে P1 এর ডাটা, P2 এর হিপ হবে P1 এর হিপ। স্ট্যাকের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আপাতত P2 এর জন্য কোনো আলাদা মেমোরি দেওয়া হইতেছে না। P2 এর কোড হইল P1 এর কোড সেগমেন্টে পয়েন্ট করবে। P2 এর নিজের কোনো ডাটা সেগমেন্ট থাকবে না, P1 এর ডাটা সেগমেন্টে পয়েন্ট করে থাকবে। তার নিজের কোনো হিপ থাকবে না, P1 এর হিপে পয়েন্ট করে থাকবে। তো বেসিক্যালি আগে P2 এর নিজের মেমোরি ছিল, এখানে সব কপি করে নিছিলাম। এখন P2 এর নিজের কোনো মেমোরি নাই, সে P1 এর সব মেমোরি ইউজ করতেছে। তো যেহেতু সে P1 এর সব মেমোরি ইউজ করতেছে, এখন যদি P1 এর ডাটা সেগমেন্টে থাকে a ইকুয়াল টু 10, এখন P1 যদি এটা চেঞ্জ করে 123 বানায় দেয়, P2 ও দেখবে a ইকুয়াল টু 123, কারণ P1 টা চেঞ্জ করতেছে তার নিজের ডাটা সেগমেন্টে। P2 এর নিজের কোনো ডাটা সেগমেন্ট নাই, সে P1 এর ডাটা সেগমেন্টকেই নিজের ডাটা সেগমেন্ট মনে করে, সে P1 এর কোডকে নিজের কোড মনে করে। তাহলে P1 এর ডাটা যদি চেঞ্জ হয়, P2 মনে করবে তার নিজের ডাটা চেঞ্জ হচ্ছে। P1 এর কোড যদি চেঞ্জ হয়, P2 মনে করবে তার নিজের কোড চেঞ্জ হচ্ছে।
P1 এর হিপে যদি কোনো চেঞ্জ আসে, P2 মনে করবে তার নিজের হিপেও চেঞ্জ আসে। তো P2 মনে করে তার মেমোরি আছে, আসলে তার আলাদা মেমোরি নাই, সে P1 এর মেমোরিটাই শেয়ার করতেছে। তো এইভাবে আসলে এই ইন্টার প্রসেস মেমোরি শেয়ারিংটা করা যায়। এই মেমোরিটা হইল shared between P1 and P2. So to summarize, আগে যখন ফর্ক করতাম একটা ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড প্রসেস ক্রিয়েট হইতো, সেটা তার নিজের মেমোরি থাকতো যেটা হইতো P1 এর মেমোরির কপি। এখন P2 একটা চাইল্ড প্রসেস, তো P2 সেটার মতো চলতে পারবে। অপারেটিং সিস্টেম P2 কে আলাদা প্রসেসের মতোই ট্রিট করবে, কিন্তু এখানে ডিফারেন্সটা হইল P2 নিজের মেমোরি নাই, সে P1 এর মেমোরি শেয়ার করে। তো আগে P1 এর মেমোরিতে চেঞ্জ করলে, ধরো এই P1 এ 10 ছিল, সেটা কেটে 123 বানাই দিল, সেইটা P2 এর জানার কোনো উপায় নেই। এখন যেহেতু তারা দুইটা একই মেমোরি শেয়ার করতেছে, P1 যদি কোনো চেঞ্জ করে তাহলে P2 সেটা দেখতে পারবে। P2 যদি কোনো চেঞ্জ করে, ধরো 123 থেকে 300 বানাই দিল, P1 ও তখন ইকুয়াল টু 300ই দেখবে, কারণ তারা একই মেমোরি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো এত সময় দেখাইছি যে কোড শেয়ার করতেছে, ডাটা শেয়ার করতেছে, হিপও শেয়ার করতেছে, কিন্তু স্ট্যাক শেয়ার করতেছে না। স্ট্যাক কিন্তু শেয়ার করতেছে না। P2 নিজস্ব কোড নাই, সে P1 এর কোড শেয়ার করে। নিজস্ব ডাটা নাই, সে P1 এর ডাটা শেয়ার করে। নিজস্ব হিপ নাই, সে P1 এর হিপ শেয়ার করে। কিন্তু সে P1 এর স্ট্যাকটা শেয়ার করতে পারে না, তার জন্য তার নিজের একটা স্ট্যাক দেওয়া লাগে। তো P2 এর এইগুলা এইগুলা আলাদাভাবে নাই। P1 এর এগুলা আলাদাভাবে এক্সিস্ট করে না, শুধু স্ট্যাকটা আলাদাভাবে এক্সিট করে। তো P1 এর কোড, ডাটা, হিপ, স্ট্যাক সবকিছুই আছে। P2 এর নিজের বলতে আছে শুধু এই স্ট্যাকটা। এগুলা কোনোটাই তার নিজের না, সে প্যারেন্টের সাথে শেয়ার করে। হ্যাঁ, স্ট্যাকটা শেয়ার করে না। স্ট্যাক কেন শেয়ার করে না, এটা যদি কেউ বলতে পারো তাহলে আমি কুইজে 2 মার্ক বোনাস দেবো। আচ্ছা, না না না, এটা এটা হইলে এখন তো তোমাদের সাথে জিপিটি আছে, তোমরা জিপিটি মারবা, জিপিটি একটা আনসার দিবে, ওটা দেখাই দিবা। আচ্ছা, না বোনাস আর দিব না। তো কেউ কি বলতে পারবা যে স্ট্যাকটা কেন শেয়ার করে? আই গেস ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট তো তাহলে নষ্ট হয়ে যাবে আই গেস। মানে ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বুঝাইতেছে? স্ট্যাক বেসিক্যালি কি করে, ওর প্রসেস গুলোকে জমা রাখে, রাইট? তো এখন P2 এর তো ডিফারেন্ট কাজে হইতে পারে, সো P1 আর P2 এর যদি সেম প্রসেসই স্ট্যাক রাখে তাহলে তো সমস্যা না। আচ্ছা, হ্যাঁ, তোমারটা অনেকটা কাছাকাছি। তো এটা যদি অফলাইন ক্লাস হইতো তাহলে বোনাস দিতাম, কিন্তু মানে অনলাইন ক্লাসে এটা ফেয়ার না আর কি। তো এটা আচ্ছা, তো স্ট্যাক যেটা করে,
স্ট্যাকে স্টোর করা থাকে কারেন্ট ফাংশনের প্যারামিটারস আর লোকাল ভেরিয়েবলস। তো আগের এক্সাম্পলে যেটা করছিলাম, দুইটা থ্রেড বানাইছিলাম। P1 থেকে দুইটা বের হয়েছিল, P2 আর P3। তো P2 তে ছিল সাম ফ্রম 0 টু 500,000, আর P3 কে দিছিলাম সাম হইল 500,000 থেকে 1 মিলিয়ন। তাইলে P2 আর P3 এর এই যে ফাংশনের প্যারামিটারটা ডিফারেন্ট দিছি এই কারণে যাতে তারা দুইটা আলাদা আলাদা কাজ করতে পারে। P2 আর P3 যদি একই কাজ করে তাইলে আসলে আমাদের কোনো লাভ হইল না। আমরা চাই P2 একটা আলাদা কাজ করুক, P3 আলাদা আরেকটা কাজ করুক। তো আমরা যদি আলাদা কাজ করাইতে চাই তাহলে হয় আলাদা ফাংশন দিতে হবে, নাইলে আলাদা প্যারামিটার দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আলাদা প্যারামিটার দিছি। এখন প্যারামিটারটা থাকে হইল স্ট্যাকে। এখন আমরা যদি স্ট্যাক শেয়ার করতাম, তাইলে ধরো P1 এর স্ট্যাকে আছে সাম 0 টু 500,000, হলো P1। স্ট্যাক যদি শেয়ার করি তাইলে P2 আর P3 এরাও আসলে এই একই ফাংশন একই প্যারামিটার দিয়ে চালাবে। তাইলে তারা দুইটাই আসলে সেম কাজ করতেছে। প্যারেন্ট যে কাজ করতেছে তার দুইটা চাইল্ড সেই একই কাজ করতেছে। তাতে আমাদের কোনো লাভই হইতেছে না। আমরা এক কাজ 3 বার করতেছি, আমরা সেটা চাই না। আমরা চাই আলাদা আলাদা কাজ করতে। তো আলাদা আলাদা কাজ করার জন্য হয় আলাদা আলাদা ফাংশন লাগে, নাইলে ফাংশনে আলাদা আলাদা প্যারামিটার দেওয়া লাগে। তো এই জিনিসগুলো থাকে স্ট্যাকে। তাইলে আমরা চাই স্ট্যাকের কন্টেন্ট প্রত্যেকটা চাইল্ড প্রসেসের জন্য আলাদা হোক। P2 এর স্ট্যাকে থাকবে সাম 0 টু 500,000, আর P3 এর স্ট্যাকে থাকবে সাম 500,001 টু 1 মিলিয়ন। হ্যাঁ, তো যেহেতু আমরা চাই স্ট্যাকে আলাদা জিনিস থাকুক দুইটা প্রসেসর, এই জন্য আসলে স্ট্যাকটা শেয়ার করা হয় না। কোড ডাটা হিপ শেয়ার করা হয়, শুধু স্ট্যাকটা শেয়ার করা হয় না। আচ্ছা, তো এইটুকু কি সবাই বুঝছো? জি ওই যে স্যার। যদি স্ট্যাক কেন শেয়ার করা হয় না সবাই পারবা? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এতে আসতে পারে, তোমাদের ফাইনালে আসতে পারে। তো এগুলো হলো জিনিস আর কি, এগুলো হলো বুঝবার জিনিস। না স্লাইডে ডাইরেক্টলি আছে কিনা, না প্রবাবলি নাই। থ্রেড করলে কি ওএস এটাকে নতুন পিআইডি দেয় ইয়ার মতো ফোর্কের মতো?
হ্যাঁ, নতুন একটা পিআইডি দেয়, কিন্তু সে এটা মার্ক করে রাখে যে এটা আসলে এই একটা থ্রেড। এটা মানে এটা আরেকটা আরেকটা প্রসেস থেকে একটা থ্রেড হিসাবে ক্রিয়েট হয়েছে, এইটা সে হিসাবে রাখে। কিন্তু সে যখন এটাকে শেডিউলিং করে তখন সে একটা প্রসেস হিসাবেই ট্রিট করে। স্যার থ্রেড থেকে কি কোনো সিমুলেশন টাইপের ম্যাথ টাইপের কোয়েশ্চেন আসতে পারে? মানে যে কোনো টাইপের কোয়েশ্চেনই আসতে পারে। হ্যাঁ, মানে শুধু থিওরি আসবে যদি বলি তাহলে তোমরা ম্যাথ আসলে আমারে গাল্লাইবা। তো যে কোনো টাইপের কোয়েশ্চেনই আসলে আসতে পারে। হ্যাঁ, মানে এটা ডিপেন্ড ডিপেন্ড করে এই যে কোয়েশ্চেন বানাইতেছে তার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। মানে গতবারের কোয়েশ্চেন প্যাটার্নের সাথে মিলায় কোয়েশ্চেন আসবে এরকম কোনো গ্যারান্টি আসলে নাই। তো তোমাদের কি শেয়ার করা হয়েছে? গতবারের কোয়েশ্চেন গুলা কি তোমাদের কাছে শেয়ার করা হয়েছে? প্রবাবলি হয়েছে না, তাই না? তোমরা কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাইছো? মানে অফিসিয়ালি পাইছো, আর অফিসিয়ালি না, অফিসিয়ালি কি পাইছো বদরুল স্যারের কাছ থেকে? না স্যার। তো মানে মিটিং এ হয়েছিল আর কি, মানে আমাদের কোর্স ক্লাস শুরুর আগে একটা মিটিং হয়েছিল। ওই মিটিং এ ডিসাইড করা হয়েছিল যে এই তোমাদের প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন গুলো এই দিয়ে দেওয়া হবে। তো এটা MNY স্যার সাজেস্ট করছে। তো এটা এটা দিয়ে দেওয়ার কথা, এটা কেন এখনো দিচ্ছে না আমি জানি না। যাই হোক, দিলে বদরুল স্যার দিবে, আমি আলাদা করে দিব না, পরে যদি চেপে যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমার, আচ্ছা এটার জন্য এই আচ্ছা, হ্যাঁ, ল্যাপটপ কি দেখা যায়? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যখন ফর্ক করতাম তখন কি হইতো? সিম্পলটাই দেখি। এখানে কি ছিল? আচ্ছা, এইটাই। আমরা যখন ফর্ক করি, এই জায়গায় যখন ফর্ক করছি, P1 থেকে একটা চাইল্ড P2 ক্রিয়েট হয়েছে। তো যেটা হয়, P2 স্টার্ট হয় তারপরের লাইন থেকে। মানে যেহেতু এক্সাক্ট কপি, এই P1 9 নম্বর লাইনের পরে 11 নম্বর লাইনে যাইতো। এই জন্য P2 ও স্টার্ট হবে আসলে 11 নম্বর লাইন থেকেই, যেহেতু P1 এর এক্সাক্ট কপি, সবকিছু একেবারে কপি হয়ে যাবে। প্রোগ্রাম কাউন্টারটাও কপি হয়ে যাবে। প্রোগ্রাম কাউন্টার হইল আমি এখন কোন লাইনে আছি। যখন ফর্কটা কল করব, P1 এর প্রোগ্রাম কাউন্টারটা যাবে 11 নম্বর লাইনে, সেইটাই কপি হয়ে যাবে P2 এর কাছে। এই কারণে P2 স্টার্ট হবে 11 নম্বর লাইনে। তো প্রোগ্রাম কাউন্টার অফ P1 ইকুয়াল টু 11। মানে সে এই ফর্কটা কল করতে দিয়েই প্রোগ্রাম কাউন্টারটাকে আপডেট করে দিবে। তো ফর্ক কল করার সাথে সাথে প্রোগ্রাম কাউন্টারটা হয়ে যাবে 11। তো ফর্কের ভিতরের কাজ যখন হবে, মেমোরিটা যখন কপি হবে, তখন দেখবে যে এই প্রোগ্রাম কাউন্টারটা, P1 এর প্রোগ্রাম কাউন্টারটা আছে 11তে। তখন সে সেটা কপি করে নিয়ে নেবে। প্রোগ্রাম কাউন্টার অফ P2 হবে 11। থ্রেডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। থ্রেড এই যে পি থ্রেড ক্রিয়েটের এই ফাংশনের মাধ্যমে থ্রেডটা ক্রিয়েট করা হয়। তো থ্রেড যখন ক্রিয়েট করা হয়, একটা ফাংশনের নাম তাকে দেওয়া হয়। তো আমি একটা থ্রেড ক্রিয়েট করছি, ফাংশনের নাম দিছি এই থ্রেড। তার মানে এই পি P1 থেকে
P1 থেকে P2 থ্রেড ক্রিয়েট করছি আর ফাংশন দিছি থ্রেড সাম। তো অপারেটিং সিস্টেম যেটা করবে P2 এর প্রোগ্রাম কাউন্টার অফ P2 হবে এই থ্রেড সামের প্রথম লাইনটা। এই থ্রেড সামের প্রথম লাইন হলো লাইন 36। P2 চলা শুরু করবে লাইন 36 থেকে। তাহলে ফোরকে যেটা হইতো যে লাইনে ফোর্ক করছি তারপরের লাইন থেকেই চলা শুরু হইতো। থ্রেডের ক্ষেত্রে সেটা হয় না, একটা ফাংশন স্পেসিফাই করে দেওয়া লাগে থ্রেডটা এক্সিকিউট করা শুরু করে সেই ফাংশনের শুরুতে যেই লাইন আছে সেটা দিয়ে। তো এই ফাংশনের শুরুতে এই লাইনটা আছে, তাইলে প্রোগ্রাম কাউন্টার অফ P2 ইজ হিয়ার। প্রোগ্রাম কাউন্টার এখানে, কারণ তাকে এই ফাংশনটা বলে দিছে। আচ্ছা, তো এখন এই কারণে থ্রেডের জন্য থ্রেড যখন ক্রিয়েট করিস তারা কোড শেয়ার করে। এই কোড সেগমেন্ট শেয়ার করে, ডাটা শেয়ার করে, হিপ শেয়ার করে, কোড শেয়ার করে, ডাটা শেয়ার করে, হিপ শেয়ার করে, আর কোনো ফাইল যদি ওপেন করা থাকে সেইগুলাও তারা শেয়ার করে। আর যে জিনিসগুলো শেয়ার করে না সেটা হলো স্ট্যাক। স্ট্যাক কেন শেয়ার করে না এটা একটু আগেই বলছি। প্রোগ্রাম কাউন্টারও শেয়ার করে না, প্রোগ্রাম কাউন্টার শেয়ার করে না। প্রোগ্রাম কাউন্টারটা থাকে যে ফাংশন দিছি সেই ফাংশনের প্রথম লাইনে। আর যেহেতু একটা থ্রেড আসলে আলাদা একটা প্রসেস, তার রেজিস্টার গুলা ডিফারেন্ট হবে। রেজিস্টার হইলো এই সিপিউর কয়েকটা লোকাল ভেরিয়েবল থাকে যেগুলা ইউজ করে সিপিইউ তার সব কাজ করে। তো সিপিইউর সাথে কিছু মেমোরি অ্যাটাচ করা থাকে, ওই মেমোরি গুলাকে বলা হয় রেজিস্টার। তো প্রত্যেকটা রেজিস্টারের স্টেট এক একটা প্রসেসের জন্য আলাদা আলাদা থাকে। যখন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করা হয় এই রেজিস্টারের ভ্যালুগুলা অপারেটিং সিস্টেম তার নিজের কাছে সেভ করে রাখে। তো এই সেভ করে রাখার কারণ হইলো, ধরো একটা প্রসেস চলতেছে সিপিইউতে তার কাছে দুইটা রেজিস্টার আছে, R1 ইকুয়াল টু হ্যাঁ। তো P1 এখন সিপিইউতে আছে। তো অপারেটিং সিস্টেম P1 কে সিপিইউ থেকে সরাই দিল, P2 কে এনে সিপিইউতে বসাইল। P2 এসে কিন্তু এগুলার ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। এটার ভ্যালু বানাইলো 0, এটার ভ্যালু বানাইলো 1। তো পরের বার P1 যখন আবার চালু হবে তখন সে দেখবে তার রেজিস্টার গুলার ভ্যালু, আগে এইটার রেজিস্টার 1 এর ভ্যালু ছিল 125, হয়ে গেছে 0। রেজিস্টার 2 এর ভ্যালু হইলো 300, হয়ে গেছে 1। তো এটা হইলো এমন যে আমি a = 100 ছিল, আমি এই
প্রিন্ট এ কল করতে চাইতেছিলাম, তো আমি এ তে 100 সেট করছি, প্রিন্ট এ কল করতে যাব, এর মাঝে সিপিইউ সরাই দিছে। এরপরে দেখা গেল আরেকটা প্রসেস এসে এখানে 100 সরায় 50 করে দিছে। তো এইটা কোনোভাবেই হওয়ার কথা না, এটা এই মেমোরিতে এই জিনিসটা হওয়া পসিবল না, কিন্তু এই জিনিসটা রেজিস্টারের ক্ষেত্রে হইতে পারে। তো একটা প্রোগ্রাম যখন দুইটা ভেরিয়েবল সাম করে, সে আসলে এই ভেরিয়েবল দুইটাই থাকে মেমোরিতে। মেমোরি থেকে সে এটাকে একটা রেজিস্টারে লোড করে আনে, বিটাকে একটা রেজিস্টারে লোড করে আনে। এর কারণ হইল সিপিইউ শুধু রেজিস্টার নিয়েই যোগ বিয়োগ করতে পারে, সিপিইউ মেমোরির জিনিসপত্র নিয়ে যোগ বিয়োগ করতে পারে না। সিপিইউ যোগ বিয়োগ করার জন্য শুধু রেজিস্টার ইউজ করতে পারে। তো সিপিইউর যখন সাম করা লাগে, এ প্লাস বি যখন করা লাগে, সে এটাকে উঠায় একটা রেজিস্টার, বিটাকে উঠায় আরেকটা রেজিস্টারে। তো এ ইকুয়াল টু 100, এইটাকে সে একটা রেজিস্টারে উঠাবে, আর 1 ইকুয়াল টু 100, বি ইকুয়াল টু 300, সেইটাকে আরেকটা রেজিস্টারে উঠাবে, আর 2 ইকুয়াল টু 300। এরপরে সে R1 প্লাস R2 করবে, সে ডাইরেক্টলি এ প্লাস বি করতে পারবে না, তাকে এ প্লাস এ আর বি কে রেজিস্টারে উঠায় এরপরে রেজিস্টার গুলাকে সাম করা লাগে। তো রেজিস্টার গুলা এই কারণে ইম্পর্টেন্ট যে সিপিইউর কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হইলে এই অপারেন্ড গুলাকে রেজিস্টারে উঠানো লাগে। এ প্লাস বি এর অপারেন্ড হলো এ আর বি, এ কে একটা রেজিস্টারে উঠাইছে, বি কে আরেকটা রেজিস্টারে উঠাইছে। তো এই হলো রেজিস্টারের কাজ। তো আমি এ কে একটা রেজিস্টারে উঠাইছি 100, বি কে আরেকটা রেজিস্টারে উঠাইছি, এই রেজিস্টারটা হয়েছে 300। তো রেজিস্টার সিপিইউর সাথে লাগানো থাকে। তো এখন এই মুহূর্তে সিপিইউতে যেই প্রোগ্রাম চলতেছে, সে রেজিস্টার গুলাকে চেঞ্জ করে দিতে পারে। তো হঠাৎ করে P2 আসলো, P2 এসে মনে করলো না, তার সি প্লাস ডি করা দরকার। সে সি এর ভ্যালুটা উঠাইবে R1 এ, ডি এর ভ্যালুটা উঠাইবে R2 তে। তো ধরো সি এর ভ্যালু ছিল 0, ডি এর ভ্যালু হইল 1, তাহলে সে কিন্তু R1 আর R2 এর ভ্যালু চেঞ্জ করে ফেললো। সে 0 বানায় দিল, সে 1 বানায় দিল। এরপরে প্রসেস 1 যখন আবার আসবে, এসে R1 প্লাস R2 করতে যাবে, সে দেখবে যে তার ভ্যালু বাজপথে অন্য কেউ এসে চেঞ্জ করে দিছে। তো এই জিনিসটা যাতে না হয়, এই কারণে একটা প্রসেস যখন সিপিইউ থেকে বাইর হয়, তখন তার সবগুলা রেজিস্টারের স্টেট সেভ করে রাখা হয়। এরপরে প্রসেসটা যখন আবার সিপিইউতে ফেরত আসে, তখন এই সেভ করা স্টেট গুলা আবার লোড করা হয় সিপিইউতে। তো প্রত্যেকটা প্রসেসের সাথে রেজিস্টারের স্টেট গুলা সেভ করে রাখা থাকে। তোমাদের প্রসেস কন্ট্রোল ব্লকে দেখবা, আমাদের প্রসেস কন্ট্রোল ব্লকে এই কই গেল, এই যে প্রসেস কন্ট্রোল ব্লকে সিপিইউর রেজিস্টার গুলা সেভ করে রাখা হয়।
তো এই কারণেই সেভ করে রাখা হয়, যাতে কোনো অন্য একটা প্রসেস সিপিইউতে এসে যদি চেঞ্জ করে দেয় সেটা যাতে রিকভার করা যায়। আচ্ছা, তো এটা এখান থেকে আসছিলাম যে তো প্রত্যেকটা থ্রেডের জন্য কোড, ডাটা, হিপ আর যত ফাইল আছে এগুলা প্যারেন্টের সাথে শেয়ার হয়, কিন্তু এই রেজিস্টার, স্ট্যাক আর প্রোগ্রাম কাউন্টার এগুলা প্রত্যেকটা থ্রেডের জন্য আলাদা থাকে। এগুলা যদি আলাদা না হয় তাইলে দুইটা থ্রেড সেম হয়ে যাবে, তাহলে থ্রেডের আসল উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। আচ্ছা, তো থ্রেডের বিভিন্ন টাইপের সুবিধা আছে। প্রথমটা হলো রেসপন্সিভনেস। ধরো একটা ওয়ার্ড প্রসেসর আছে, ওয়ার্ড প্রসেসরে একটা সেভ ফাংশন আছে আর আরেকটা এই টাইপ করার ফাংশনালিটি আছে। তো আমরা একটা ডকুমেন্ট টাইপ করতে পারি আর একটা ডকুমেন্ট সেভ করতে পারি। এখন সেভ করতে ইউজুয়ালি অনেক টাইম লাগে। তো এই টাইমটা আসলে তখন যদি একটা মাত্র প্রসেস হয় তাইলে এই টাইমটা বসে থাকবে, ওয়েটিং ফর সেভ। তাহলে সে সেভ হওয়া চলতেছে, সে সেভ হওয়া শেষ হওয়ার জন্য বসে থাকবে, এরপরে সে আবার টাইপ করতে পারবে। তাহলে সেভ যত সময় ধরে হইতেছে সে টাইপ করতে পারবে না। তো এইটা একটা সমস্যা। এটা মিটিগেট করার জন্য যেটা করা হয়, আলাদা একটা সেভ ফাংশন থাকে, সেইটাকে একটা থ্রেডে অ্যাসাইন করা হয়। তাহলে সেভ এখন আটকায় থাকুক কি ফাস্ট চলুক তাতে আমার কিছু আসে যায় না, আমি আমার টাইপ করে যাইতে পারবো। আমি মেইন প্রসেসে টাইপ করতে থাকবো আর সেভ ফাংশনটা আলাদা একটা থ্রেডে চলতে থাকবে, সে তার যত ইচ্ছা টাইম নেয়। তো এটা হলো রেসপন্সিভনেস বাড়ে। আগে সেভ করতে সময় আমার প্রোগ্রাম রেসপন্ড করতেছিল না, আমি টাইপ করতে পারতেছিলাম না। এখন সেভ আলাদাভাবে হইতেছে, আমি আমার মতো টাইপ করে যেতে পারতেছি। তো এটা হলো একটা বেনিফিট। আরেকটা বেনিফিট হলো রিসোর্স শেয়ারিং। এই তোমরা আগের স্লাইডে দেখছো যে কোনো দুইটা প্রোগ্রামের যদি একই ডাটা শেয়ার করা লাগে তাহলে তার মেমোরি শেয়ার করতে হবে, নাইলে মেসেজ পাসিং করতে হবে। তো মেমোরি শেয়ার করাটা মেসেজ পাসিং এর তুলনায় অনেক গুণে ফাস্টার। তো মেমোরি শেয়ার করার জন্য এই মাল্টি থ্রেডিংটা ইউজ করা হয়। মেমোরি শেয়ার করার জন্য নতুন একটা থ্রেড ক্রিয়েট করা যায়, সেক্ষেত্রে দুইটা প্রসেসই একই মেমোরি শেয়ার করবে। আচ্ছা, তো যেহেতু যেহেতু এই থ্রেডের মেমোরি এই P1 থেকে যদি একটা থ্রেড P2 ক্রিয়েট করি, P1 এর মেমোরি আর P2 এর মেমোরি সেম। তো মেমোরি যেহেতু সেম, আমার নতুন করে মেমোরি দেওয়া লাগতেছে না, P2 কে নতুন করে মেমোরি দেওয়া লাগতেছে না। ফর্কের সময় সবকিছু কপি করা লাগতো, এখন কপিও করা লাগতেছে না। তাহলে নতুন মেমোরি ক্রিয়েট করা লাগতেছে না, কোনো কিছু কপিও করা লাগতেছে না। এই কারণে টাইম কম লাগে। হ্যাঁ, আর এই যে স্কেলেবিলিটি, শুরুতে যে এক্সাম্পলটা দেখাইছিলাম, একটা সিঙ্গল থ্রেডেড প্রসেসরে এই একটা প্রোগ্রামই চলতে পারে, একটা প্রসেসই সিপিইউতে চলতে পারে। যদি মাল্টিপল কোর থাকে, মাল্টিপল প্রোগ্রাম একসাথে চলতে পারে। তো আমরা যদি একটা প্রোগ্রাম চালাই মাল্টি কোর প্রসেসরে,
তাহলে সেটা একটা কোরের বেশি ইউজুয়ালি দখল করতে পারে না। তো আমরা যদি মাল্টিপল কোরের বেনিফিট দিতে চাই একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য, তাইলে সেই প্রোগ্রামটাকে মাল্টিপল থ্রেডে ডিভাইড করা লাগে। তারা সবাই একই মেমোরি শেয়ার করে, এই কারণে তাদের তাদের কন্ট্রিবিউশনটাকে মার্জ করা যায়। তারা আলাদা আলাদা কোরে চলবে। এটা হলো কোর 1, কোর 2, কোর 3। মানে একটা বড় কাজকে আমরা তিনটা ছোট ছোট ভাগে ভাগ করছি। তিনটা ছোট তিনটা ছোট কাজকে তিনটা আলাদা সিপিইউতে তিনটা আলাদা কোরে চালাইতেছি। তাইলে আগে একটা বড় কাজ ছিল, একটা কোরে চলতে বেশি সময় লাগতো। এখন তিনটা স্মলার কাজ আছে যেটা একসাথে তিনটা কোরে চলতে পারে। তো এতে এক্সিকিউশন টাইমটা ভাস্টলি ইমপ্রুভ হয়, আর হার্ডওয়্যারের ইউটিলাইজেশনটাও এনশিওর করা যায়। আচ্ছা, তো এত সময় বেসিক্যালি এটাই বলছি যে সিঙ্গল কোরে এট এ টাইম একটা প্রসেসই চলতে পারে। প্রথমে T1, তারপরে T2, তারপরে T3, তারপরে T4, একসাথে না। আর মাল্টিপল কোর প্রসেসরে দুইটা কোরকে আলাদা আলাদা প্রসেসর ধরা যায়। তো এক কোর 1 যখন T1 চালাইতেছে, একই সময় কোর 2 T2 চালাইতে পারবে। তো হ্যাঁ, তো বেসিক্যালি এই আচ্ছা, তো ডাটা প্যারালালিজমটা হইলো যে একটু আগে যেটা করছিলাম, যে আমাদের একটা অ্যারে ছিল, সেটাকে দুই ভাগ করছি। দুই ভাগ করে প্রথম ভাগটা দিছি কোর 1 এ, দ্বিতীয় ভাগটা দিছি কোর 2 তে। তো এইটা হইলো ডেটা প্যারালেলিজম। আমাদের কাছে একটা কমন চাঙ্ক অফ ডেটা আছে, সেই ডেটার দুইটা অংশের উপরে আমরা আলাদা আলাদা ভাবে কাজ করতে দিছি। P2 কে দিছি এই অংশ নিয়ে কাজ করতে, P3 কে দিছি এই অংশ নিয়ে কাজ করতে। তো এটা হইলো ডেটা প্যারালেলিজম। একই কাজ করতেছে, P2 ও সাম করতেছে, P3 ও সাম করতেছে। কিন্তু P2 সাম করতেছে এই পার্ট, আর P3 সাম করতেছে এই পার্ট। তো বেসিক্যালি একই কাজ করতেছে দুইটা থ্রেডেই, কিন্তু ডাটার দুইটা ডিফারেন্ট পার্টের উপরে করতেছে। তো এইটা হইলো ডাটা প্যারালেলিজম। শুরুতে যে এক্সাম্পল দেখাইছিলাম কোডে, সেটা হলো ডাটা প্যারালেলিজমের একটা এক্সাম্পল। টাস্ক প্যারালেলিজম হইলো, ধরো আমাদের
এরে আছে, একটা এরে আছে, একটা এরে আছে। আমার এটার সামটাও লাগবে, আর আমার সবগুলা এলিমেন্টের মাল্টিপ্লিকেশনও করা লাগবে। তাহলে আমার একটা এরে আছে, এর ইয়ে যদি থাকে 1 2 3 4, আমার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা করা লাগবে। আমার 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এটাও করা লাগবে। তো আমরা দুইটা থ্রেড ক্রিয়েট করতে পারি। ধরো সামের জন্য একটা ফাংশন আছে, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফাংশন আছে। তো আমরা একটা থ্রেডকে বলতে পারি যে পুরা ডাটাটা সাম করো, আর একটা থ্রেডকে বলতে পারি যে পুরা ডাটাটা মাল্টিপ্লাই করো। তো এই আমাদের দুইটা দুইটা ফাংশনই এই পুরা এরেটার উপরে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে ডাটা সেই, কিন্তু টাস্কটা ডিফারেন্ট। তো এইটা হইল টাস্ক প্যারালেলিজম। ডাটা প্যারালেলিজম হইল দুইটা থ্রেড একই কাজ করতেছে কিন্তু ডাটা ডিফারেন্ট সাবসেটের উপরে করতেছে। আর টাস্ক প্যারালেলিজম হইল দুইটা থ্রেড দুইটা আলাদা কাজ করতেছে কিন্তু সেম ডাটার উপরে করতেছে। আচ্ছা, তো মাল্টি থ্রেডিং মডেলস। তো দুই টাইপের থ্রেড আছে, ইউজার থ্রেড আর কার্নেল থ্রেড। তো একটু আগে আমি এই পি থ্রেড ক্রিয়েট ইউজ করে একটা নতুন থ্রেড ক্রিয়েট করছিলাম। এখন এই প্রোগ্রামটা আমি লিখছি, আমি চালাইতেছি। এইটা এই কারণে ইউজার প্রোগ্রাম, এটা অপারেটিং সিস্টেমের অংশ না। তো ব্রাউজারটা যেমন একটা আলাদা প্রোগ্রাম, ইউজার প্রোগ্রাম, আমি যে এই থ্রেডটা ক্রিয়েট করতেছি এই থ্রেডটাও একটা ইউজার প্রসেস হিসাবে চলবে। তো এই টাইপের থ্রেড গুলাকে বলা হয় ইউজার থ্রেড। আমি ইউজার আমার প্রোগ্রামে থ্রেড ক্রিয়েট করছি। তো আমরা ফর্ক করে যেরকম আরেকটা ইউজার প্রসেস ক্রিয়েট করতাম, এইভাবে আমরা একটা ইউজার থ্রেড ক্রিয়েট করতেছি। আর কার্নেল থ্রেড হইল কার্নেল নিজে এই মাল্টিপল কোর একসাথে ইউটিলাইজ করতে পারে। তো অপারেটিং সিস্টেম নিজেও একটা প্রসেস। আমরা যদি ক্রোম চালাই, এটা যেমন একটা প্রসেস, লিনাক্স নিজেও একটা প্রসেস। তো সে তার ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থ্রেড ক্রিয়েট করতে পারে। তো তার ধরো এই ফাইল সিস্টেমের কাজ করার জন্য সে একটা থ্রেড ক্রিয়েট করতে পারে। ধরো এই মেমোরি ম্যানেজমেন্টের জন্য সে আর একটা থ্রেড ক্রিয়েট করতে পারে। তো আমরা ইউজার যেই থ্রেড ক্রিয়েট করে সেটা হলো ইউজার থ্রেড, আর কার্নেল নিজের জন্য যেই থ্রেড ক্রিয়েট করে সেটা হলো
কার্নেল থ্রেড। তো কার্নেল নিজেও একটা প্রসেস, তার একসাথে মাল্টিপল কাজ করার দরকার হইতে পারে, এই জন্য সে নিজের জন্যই আলাদা আলাদা থ্রেড ক্রিয়েট করে নিতে পারে। আচ্ছা, তো আজকে এটুকুই থাক। নেক্সট দিন এই মাল্টি থ্রেডিং মডেল থেকে কন্টিনিউ করব। তেমন একটা বাকি নাই আসলে।